নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ঘরকন্যা মৃদুলার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর মেয়েকে নিয়ে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, তাই বাবাকে দিয়ে একবারে সকালে রেডি করিয়ে পাঠিয়ে দিচ্ছি। আজ শুক্রবার দিন স্কুলে ওর পিটি থাকে, ওই জন্য আজকে পিটি ড্রেস পরিয়ে পাঠাচ্ছি। অন্যান্য দিন সাদা জামা পরা থাকে, আজকে এই ইয়েলো কালারের পিটি ড্রেসটা আছে। আজকে আর পার্লার যাব না, কারণ বাড়িতে একটু কাজ আছে। বাড়িতে ঘরটা একটু পরিষ্কার করব। পুরো প্রচণ্ড আকারে নোংরা হয়েছে। অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব, সে আর করা হয় না। তাই ভেবেছি আজকে আর পার্লারটা বন্ধ দিয়ে সকালের দিকটা বন্ধ দেব, বিকালে যাব। তার জন্য মাকে বললাম, মা আপনি একটু হাতে সাথে আমাকে একটু হেল্প করে দিন, আমি তাড়াতাড়ি পরিষ্কারটা করে নিই। তাই ওপরটা পরিষ্কার করে নিয়ে সব গুছিয়ে রাখছি। অনেক বাসন নিচে জমা হয়ে গেছিলো। আর সেই বললাম না, কদিন আগে আমরা একটা জন্মদিনে গেছিলাম, জন্মদিনের জন্য ওই আমাদের এই বাসন নিয়ে গেছিলাম, তো সেগুলো পরিষ্কার করে নিচেই ছিল, তাই আবার ওপরে তুলে রাখলাম। এদিকে ফ্রিজটা মুছতে মুছতে ফ্রিজের মাথা থেকে একটা অংশ খুলে এসেছে। আমি তো ভয় পেয়ে গেছি, কি হলো, ওটা ভেঙে গেল নাকি। তা দেখি লাগানো গেল, তা লাগিয়ে আবার পর্দাটা লাগাচ্ছি। আমাদের নিচে তাঁতঘর থেকেই মই ছিল, তাঁতঘরে তো কাজে লাগে, সেই মইটা দিয়েই মাঝে মাঝে ঘর ঝাড়তে গেলে একটু কাজে লেগে যায়। তাই মইয়ের উপর উঠে দড়িটা টাঙিয়ে দিয়ে ভালো করে পর্দাটা লাগিয়ে নিলাম, না হলে পরে ওখানে নাগালই পাওয়া যায় না। আর নাগাল না পেলে কেউই ওঠার নেই, বাধ্য হয়ে আমাকেই উঠতে হয়। তাই এবার ও পাশটায় লাগিয়ে নিয়ে আবার এই পাশটায় লাগাতে এসেছি। ভয়ও লাগছে মইতে উঠতে, আবার উঠেও যাচ্ছি। মাকে বললাম, মা পা দিয়ে ভালো করে ঠেসে রাখুন, কারণ শানের উপর না মইটা যখন থাকবে স্লিপ কাটার ভয় থাকে, আর একবার যদি পড়ে যায় তাহলে তার কোনো কথাই হবে না। তা যথারীতি আমি সব পরিষ্কার করে পাখা ঘরটার মুছে নিলাম, নিয়ে আমার ঘরে চলে এলাম। আমার ঘরটা প্রচণ্ড আকারে নোংরা হয়েছিল, ফুলগুলোও অনেকটা নোংরা হয়েছিল। কিছুদিন আগেই ঝেড়েছি, খুব একটা ধুলো যে হয়েছে তা নয়, কিন্তু তাও হালকা হালকা ধুলো ঝুল হয়েছে, সেগুলো তাই মুখ পরিষ্কার করছি। আমার ফুল ঝাড়ুটা ভেঙে গেছে, তাই নতুন একটা ঝাঁটা বানিয়েছিলাম, ভাবলাম ওটা দিয়েই ভালো করে ঝেড়ে নিই। সোনার যখন 4 বছর বয়স ছিল, তখন একবার স্কুলে ছবির প্রয়োজন ছিল, তা ওর বাবা গেছিলো ছবি তুলতে, গিয়ে এই ছবিটা তুলে নিয়ে এসেছিলো। আর এই ছবিটা আমার বিয়ের পর নতুন আর কি রথের মেলায় বেড়াতে গিয়ে, তা স্টুডিও ছিল পাশেই, বললাম চলো সবাই মিলে একটা ছবি তুলি। সব তখন দিয়া, সঞ্জু মানে আমার ননদের ছেলেমেয়েরা সব ছোট ছোট, ঈশান সবাই ছোট ছোট। খুব মনে পড়ে সেই সব দিনের কথা। আজকে অনেক দিন পেরিয়ে গেল, প্রায় 8 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। তো দেখো ফুলটা ছিল ওই কোনায়, অনেকটা নোংরা ছিল, তার জন্য আর ফুলটা তুলে নিয়ে মুছে ওখানে রেখে দিয়েছি। আর এই হাতে দেখছো যে ছবিটা, ওটা হলো আমাদের বিয়ের মেনু কার্ড আর কি। আমার মেয়ের বায়নায় আমি ক্রিসমাস ডের দিন এটা কিনে এনেছিলাম, তবে ঘরে সাজিয়ে রেখেছি, দেখতে খুব ভালো লাগে। আর এই টুপিটা দিয়েছিল ওকে তোমার কলকাতায় বেড়াতে গেছিলাম ভিক্টোরিয়াতে, সেখান থেকে কিনে দিয়েছিল আমার মেয়েকে, মানে ওর বাবার বন্ধু। এটা হলো ওর জন্মদিনে পেয়েছে। আর এই হলো আমার মেয়ের ভান্ডার আর কি। আমি বলেছি তুই এখানে টাকা জমাবি, তোর জন্মদিন হবে। ওর শুধু বায়না প্রত্যেক বছর ওর জন্মদিন দিতে হবে। আর এই হলো আমাদের বিয়ের ছবি। বিয়ের স্মৃতি বলতে আর কিছুই নেই আমাদের, মানে ছেলের বাড়ি থেকে এই একটা ছবি আছে, তাই আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। তখন অনেক ভিডিও মানে ছবি তুলেছিলাম, কিন্তু সেগুলো আর হাতে পাইনি। তো চলো, পাখাটাও অনেক নোংরা হয়েছিল, মুছে পরিষ্কার করে নিয়ে শোকেসটাও মুছতে এসেছি। এই জায়গাটায় না এত নোংরা করে ওর বাবা, তার বলার মতো না। তার জন্য আরও মুছে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি বলেছি তুমি ওখানে কিছু রাখবে না। আর সব থেকে আমার ঘরের সুন্দর জায়গাটা হলো এই কাচের ভেতরে এই জায়গাটা। দেখো কি সুন্দর একটা জগন্নাথ। আমি সব সময় এটা গুছিয়ে রাখি, কাউকে হাত দিতে দিই না, কারণ আমার মেয়ে যা দুরন্ত, সব নষ্ট করে দেবে যদি খুলতে পারে। তাই আমি ওটা আটকে, কিছু একটা দিয়ে আটকে দিই, যাতে ও খুলতে না পারে। আর এটা যখন আমি প্রথমবার দীঘা গেছিলাম তখন নিয়েছিলাম। বিয়ের পর নতুন নতুন কোথাও নিয়ে গেলে পরে মেলা থেকে প্রচুর খেলনা জিনিস, মাটির পুতুল, জগন্নাথ সব কিনে নিয়েছি, নিয়ে সাজিয়ে রেখেছি। আর সব থেকে সুন্দর হলো এইটা। এটা হলো আমার মেয়ের 6 বছরের জন্মদিনে ওকে গিফট করেছে কেউ।
কে যে দিয়েছে সেটা আমি ঠিক জানি না, কিন্তু জিনিসটা এত সুন্দর, মনটা ভরে যায় দেখলে। আর এবার আমার মেয়ে দীঘার ঠাম্মির সঙ্গে গিয়ে এই পুতুলটা কিনে নিয়ে এসেছে। এটাও খুব কিউট। আমি বলেছি দে, আমি আমার শোকেসে সাজিয়ে রেখে দেবো, আর তুই হাতে নিয়ে খেলা করলে সব সময় নষ্ট করে ফেলবি, তার জন্য আমি ওকে আর দিই না। তা দেখো এবার আমি সব গুছিয়ে নিয়ে সাজিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে তাই না? আমার এই জায়গাটা আমি কাউকে হাত দিতে দিই না। আমার মেয়ে যদি একবার হাত দিতে চায় তাহলে তো সব তছনছ করে দেবে। তার জন্য আমি কিছুতেই ওকে বলি যে তুই এখানে হাত দিবি না, এটা এরকম গোছানো থাক। মাঝে মাঝে মুছে পরিষ্কার করে নিই। তা বিছানার চাদরটা পাল্টে নিয়ে একটা নতুন চাদর পেতে দিই, কারণ ওটা নোংরা হয়ে গেছিলো ঘর ছাড়তে গিয়ে। দুদিন আগেই পেতেছি, কিন্তু ঝাড়লাম তো, তবুও না পাল্টালে শুতে পারবো না। বিছানাটা যদি পরিষ্কার না থাকে তাহলে আর শুয়ে শান্তি নেই। বাইরে থেকে ফুলগুলো ঝেড়ে নিয়ে আসলাম, খুব একটা নোংরা হয়েছিল না, একটু মুছে নিলাম, তাতেই পরিষ্কার হয়ে গেছে। তো ঝেড়ে নিয়ে এসে আবার যে জায়গায় ছিল সেখানে লাগিয়ে দিলাম। আমি ওর বাবাকে বলেছি আমার এই ঘরটা যেন আমাকে না ছাড়তে হয়। ওপরের ঘর যদি কখনো কমপ্লিট হয়ে যায় ওপরে চলে যাব, তবুও আমার এই ঘরটা যেন আমি এরকম সাজানো গোছানোই রাখতে চাই, কারণ এটা আমার খুব প্রিয় একটি ঘর। ছোট হলেও ভীষণ ঠান্ডা, ভীষণ শান্তি এই ঘরে। মানে আমি অন্য কোথাও কোনো ঘরে গিয়ে, আমার পাশের ঘরে গিয়ে ঘুমোলেও আমার ঘুম ঠিক শান্তি করে হয় না। আমার ঘরটা যেন আমারই এরকম মনে হয়। তো চলো এবার শোকেসটা, ড্রেসিং টেবিলটা মুছছি। এখানে দেখো মায়ের কাণ্ডটা কি। মা এসেছে, আমি বলছি মাকে, মা আমার ক্যামেরা এখন সব সময় অন থাকে, তাহলে নিজের কাপড় টাপড় সব ঠিক করে রাখবেন। তো আমি আবার ব্লাউজটা তুলে দিয়ে বলছি, মা বলছে তুমি তোমার বন্ধুদেরকে বলো যে আমার শাশুড়ি মা একটু পাগল টাইপের আছে। আমি তার জন্য হেসে পাচ্ছি না। তা আমিও তোমাদেরকে বললাম আমার শাশুড়ি মা আমাকে কী বললো। দেখো এটা আমার মেয়ে মেলা থেকে কিনে নিয়ে এসেছে, কী সুন্দর তাই না, লাইট জ্বলে। আর এই যে আমাদের প্রথম হানিমুন দীঘা গেছিলাম তখনকার একটা ছবি আমি রেখে দিয়েছি ফ্রেমে। কি সুন্দর না, সেই সব স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। আবার যদি ফিরে পেতাম। কিন্তু দীঘা আমি কিছুদিন আগেও, বছরখানিক আগে গেছিলাম, তবুও সেই দিনকার কথা মনে পড়ে যায়। দেখো সেই সব স্মৃতিগুলো। তো আমার ড্রেসিং টেবিলটা সাজানো গোছানো হয়ে গেছে। এবার দেখো লাইটটা জ্বালিয়ে দিলাম, কি সুন্দর লাগছে তাই না? তো চলো এবার বাইরেটা পরিষ্কার করে নিই। দেখো আমাদের পাখাটার অবস্থা কি, এত উঁচুতে পাখা, এটা পরিষ্কার করা হয় না। ফুল ঝাড়ু দিয়ে কোনো রকম ঝেড়ে ঝেড়ে চলি, কিন্তু আজকে ঠিক করেছি এটা ভালো করে মুছে নেব। তার জন্য তাঁতঘরে ওদের লম্বা লম্বা অনেক টুল ছিল, তার মধ্যে থেকে একটা টুল নিয়ে এসে মাকে বললাম টুলটা ভালো করে ধরে রাখতে। মা বলছে ঠিক আছে, পড়বে না তুমি। আমি এবার উঠে নিলাম। এবার আমার না ধুলোতে ভীষণ অ্যালার্জি, ঠান্ডা লেগে অ্যালার্জিতে গলার মধ্যে খুসখুস করে, কাশি শুরু হয়ে যায়, নাকের মধ্যে চুলকায়, এইসব প্রবলেম শুরু হয়ে যায়। তার জন্য আমি ওড়না দিয়ে মুখটা ঢেকে নিই। এবার চারিদিকে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে এবার মোছার কাজ করছি। যাই হোক, ওপরের কাজ তো এবার মোটামুটি শেষ হলো। বেলা তো অনেক হয়ে গেল, সকালে খেয়ে নিয়েছি, মায়ের রান্না করছিল, মা আজকে রান্না করবে, আমি সব ঘরের পরিষ্কারের কাজ করছি। তো ওপরের সব কমপ্লিট করে এসে এবার নিচে এসেছি। জামা কাপড়গুলো জমিয়ে রেখেছিলাম, এগুলো আবার ধোবো। আমাদের গাছের এই যে সেগুন গাছের ফুলেতে না উঠোনটা প্রচুর নোংরা হয়ে যায়, যার কারণে ফুলে পুরো ভরে যায়। এবার ভরে গেছে, ওগুলো ঝেড়ে ঝেড়ে না তুললে তো আবার সেই কাচতে গেলে পরে ঝাড়তে হবে, তো একবারে ঝেড়ে ঝেড়ে ঝুড়িতে তুলে নিলাম। এবার উঠোনটা ঝাড় দিয়ে নেব, কারণ যা নোংরা হয়েছে পরিষ্কার না করলেই নয়। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে জামা কাপড় কেচে নিয়ে তারপরে উঠে তখন একটু রেস্ট নেব, কারণ এত পরিশ্রম হয়ে যাচ্ছে আর বলার মতো। আমাদের কলপাটটা অনেক পুরনো,
যার কারণে এদিকটায় উঁচু, ওদিকটায় পুরো গর্ত হয়ে বসে গেছে। আর কলের জল জমলে পরে সেটা আবার সেই জল তোমার যায় না সোপ ট্যাঙ্কের ভেতরে। তার জন্য আবার ওই লাঠিটা দিয়ে টেনে টেনে সোপ ট্যাঙ্কের ভেতরে জল তুলতে হয়। আর এই তিরপলটা টাঙানো দেখছো তো, ওই গাছের নিচে কল হলে কি হবে, এত রোদে তো কলপারে যাওয়াই যায় না, কাজও করা যায় না ঠিক করে। তাই বাবাকে বলেছি একটা তিরপল কিনে নিয়ে এসে টাঙিয়ে দিয়েছে। যেমন তেমন করে টাঙিয়ে দিয়েছে, দেখতে ভালো না লাগলেও কিছু করার নেই, কিন্তু এভাবেই তো করতে হবে, না হলে তো হবে না। আমাদের জায়গাটা আগে অনেকটাই কম ছিল, পরে ওই জমিটা কিনে নিয়ে যে ইটের যে ঘরটা দেখছো আমাদের মেশিন ঘর, ওই ঘরগুলো করে মেশিন করা হয়েছে। দেখো আমার মেয়ের অবস্থাটা দেখো, আলগা গায়ে খালি পায়ে ওপর থেকে নেমে এসেছে। তাই আমি ওকে বললাম তুই জামা পরে চটি পায়ে দিয়ে নিচে নামবি। এসে ওর বায়নাটা কি শুনলে তো অবাক হবে, কারণ স্কুল থেকে এখন এসেছে, আবার 1টা থেকে পড়া আছে। পড়ার যে হোমওয়ার্কটা ম্যাডাম দিয়েছিল সেটা ওর করা হয়নি, করবে না। আমি বলছি হোমওয়ার্কটা গিয়ে বসে বসে করে নে, অল্প কিছু আছে। ও বলছে আমি এত চাপ আর নিতে পারছি না, এই পড়তে স্কুল থেকে এলাম আবার পড়তে বসবো, আবার পড়া হয়ে গেলে আর একটা ম্যাডামের কাছে পড়া, বিকালে আবার নাচ, এত চাপ কি নেওয়া যায়? তুমি ম্যাডামকে বলবা যেন আমার হোমওয়ার্ক একটু কমিয়ে দেয়। আর বলছি আর কাঁদছে। আমি বলছি যা যেটুকু আছে করে নে, সেটা কে কার কথা শোনে। তো উঠোনটা ঝাড় দিয়ে আমি জামা কাপড় কেচে নেব, কেচে নিয়ে ওকে আবার একটু পড়াতে হবে, না হলে পরে তো হবে না। তা আমি তাড়াতাড়ি করছি যে কেচে নিয়ে যাই ওর হোমওয়ার্কটা করাবো। তো এই দেখো এই সোনার যে টাইটা ছিল, টাইয়ের যে ব্যাচটা ছিল, ব্যাচটা আর খুলতে পারছি না, তো ওইভাবেই ভিজিয়ে দিলাম। আজকে শুক্রবারে তো আজকে স্কুলে গেছিলো পিটি ড্রেস পরে, আর স্কুলের যে সাদা ড্রেস মোজা এগুলো 2 সেট করে আছে, তাই আজকে 1 সেট কেচে দিলাম, আর এর আগে একদিন কেচে দিয়েছি। সপ্তাহে 2 দিন একটা সেট পরে, আরও 2 দিনে আর একটা অন্য একটা সেট পরে, আর শুক্রবারটা তোমার পিটি ড্রেস পরে। এইভাবেই চলে, না হলে পরে স্কুল থেকে যা নোংরা করে আসে জামা কাপড়, তার বলার মতো না। তা কাচাকুচি কমপ্লিট করে নিয়ে আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। জামা কাপড় মেলবো কীভাবে, এই রোদ দিচ্ছে, আবার এই মেঘ করছে, মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি চলে আসবে। বারবার দিচ্ছি আর তুলছি, এই করি সারাদিন। তাই এবার ভেবেছি একটু জলটা ঝরে যাক, বারান্দাতে দিয়ে দেবো, আর তোলার ঝামেলা থাকবে না। উপরের বারান্দায় তো আমাদের কাপড়ে ঠাসা, ওখানে তো দাঁড়ানোর জায়গাই নেই। তার মধ্যে একটু দড়ি টাঙিয়ে রেখে দিয়েছি, যে বৃষ্টি হলে পরে তো জড়ো করে রেখে দিলে জামা কাপড়ে একটা বাজে গন্ধ বেরোয়, তাই ওখান দিয়ে মেলে দেবো। সেই সকাল থেকে এখন প্রায় 3টে বেজে গেছে। এখন এসে স্নান করে এবার একটু রেস্ট নেব ভাবছি। খুব ক্লান্ত লাগে যখন বাড়িতে পরিশ্রম করে হয়। এক দোকানটা বন্ধ করে দিয়েছি, এইভাবে বন্ধ না করে কাজ না করলে আমি তো আর সময়ই পাই না। তার জন্য আমার ভাবলাম যে থাক, একদিন পার্লার সকালে বন্ধ দিলেও কিছু হবে না, আগে আমি বাড়ির কাজগুলো করে নিই। সামনে আবার পুজো আসছে, তখন তো হাতে আরও সময় পাবো না, তখন আবার আরও আগে থেকে আর একবার ঘর ছেড়ে নিতে হবে না। তোমাদেরকে বললাম না আকাশে ভীষণ মেঘ করেছে, জামা কাপড়গুলো মেললাম, এই বৃষ্টি আবার এই রোদ, দেখো মেলতে মেলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি আবার ওপরে গিয়ে ওগুলো মেলে দিয়ে আসলাম নিচ বারান্দাতে। বৃষ্টির হয়তো শব্দও শুনতে পাবে তোমরা, দেখো আমার এই কথার মধ্যেই শব্দ বুঝতে পারবে যে বৃষ্টি হচ্ছে। এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল। এখনকার বৃষ্টি কেমন হয়েছে, এই বৃষ্টি এত জোরে জোরে বৃষ্টি হবে, আবার এই থেমে আবার রোদ উঠে যাবে। মানে বর্ষাকালের বৃষ্টিগুলো সব মানে বৃষ্টি এরকমই হয়। বাবা একটু হাওয়া খেয়ে নিই, এত গরম লাগছিল। এর মধ্যে মা এসে আবার মেয়ের কমপ্লেন করছে, বলছে তোমার মেয়ে সেই থেকে কেঁদেই যাচ্ছে, আমি যেই বলেছি এত কাঁদছিস কেন, আমাকে আবার উল্টো পাল্টা বলছে। আমার মেয়ের সঙ্গে মা সব সময় বেঁধেই থাকে। ওর দাদু হলো সব থেকে প্রিয়, আর সব থেকে বেশি ভালোবাসে দাদু আর দিদিকে। বলে যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে আমার দাদু। সেই সকাল থেকে কথা বলার আর সুযোগ হয়নি। এখন বাজে বাবা 3টে, প্রায় 2:45 বেজে গেছে। তা এখন একটু মানে সময় হলো কথা বলার, এখন একটু রেস্ট নেব খেয়ে। আজ সকালে মায়ের রান্না করেছে, ভীষণ ক্লান্ত লাগছে, তাই ব্লগটা আজকে আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আবার একটা নতুন ব্লগের জন্য অপেক্ষা করো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।